সকাল। মিষ্টি রোদ জানালা ভেদ করে পড়েছে অহর্নিশের মুখে উপর। হালকা উষ্ণ আলো পিটপিট করে তাকাতে শুরু করল সে। পাশে ঘুমন্ত মিষ্টি এক দৃষ্টিতে তাকিয়ে রইল মিষ্টির দিকে। আস্তে করে ডাকল, মিষ্টি, এই মিষ্টি সোনা। মিষ্টি সামান্য নড়েচড়ে উঠে চোখ খোলে না। কালকে রাতের বেলা উঠে কাহিনী শুরু করেছিল। কখনো হাসে, কখনো বা গম্ভীর, আবার রেগে যায়। অবশ্য এটা নিত্যদিনের ঘটনা। এখন রাত জেগে মিষ্টি বকবক শুরু করবে। ওর কথার আগামাথা কিছুই পায় না অহর্নিশ। তবুও নিজের ঘুম বিসর্জন দিয়ে শুনে যায়। না হলে মিষ্টি প্রচণ্ড ক্ষেপে যায়। অন্তত এইটুকুতে মিষ্টি শান্তি পেলে তা করতে রাজি অহর্নিশ। অহর্নিশ আবারও স্মৃতিচরণে ডুবল। 2015 সাল অতীত। ছেলেটার নিথর দেহ পড়ে। লোকটা তাতে থুতু ফেলে। হাতে ধরা ভারী পাথর ছুঁড়ে মারল মুখে। এক ছটকায় ছেলেটার দেহ কেঁপে উঠল। হয়তোবা রুহটা বেরিয়ে গেল। বাতাসে ভেসে বেড়াচ্ছে নিঃশ্বাসের শব্দ। আশেপাশের লোকজন থরথর করে কাঁপছে। আন্ডার এইজ বাচ্চা এবং দুর্বল মানুষগুলো প্রস্থান করা হচ্ছে। একদল মানুষ নিঃসংতা দেখছে আগ্রহ সহকারে। সবার কলিজায় যেন পানি শুকিয়ে গেছে। বুকপুক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। হিংস্র লোকগুলো একবার নিক্ষেপে শান্তি পেল না। আবারও পাথর উঠিয়ে ছুটল বুকের উপর। দলের অন্যান্য সদস্যগুলো আশেপাশের ইট, ভারী যা কিছু পাচ্ছে তাই দিয়েই ছেলেটার নিথর দেহে নিক্ষেপ করতে লাগল। তাতে ছেলের দেহ যেন নৃত্য করতে লাগল। তৎক্ষণাৎ সেখানে দেখা গেল পুলিশ ফোর্স। তারা সাবলীলভাবে দেখছে। জনগণের মধ্যে তীক্ষ্ণ নজরে দেখছে কারোর হাতে ফোন আছে কিনা। একটা ছেলের হাতে ফোন থাকলে তাকে টেনে বের করে আনল। ছেলেটার নাম সজীব। সে হাত জোট করে মাফ চাইতে লাগল। হিংস্র লোকগুলো তাকেও ছাড়ল না। এক মার, ব্যাটা। কি কম আছিল যে তোর ওন খাওয়ার ইচ্ছে হইছে, শালা। সজীব হাত জোট করে কাতর গলায় বলল, মাফ করেন ভাই। হিংস্ররা হাসল। গালি ছুড়ল, শালা চুদিরানি বলে মারতে শুরু করল। আশেপাশের মানুষ ভয়ে একাকার। ওসি গিয়ে লোকগুলোকে বলল, স্যার, আপনারা যান, আমরা সামলে নেব। লোকগুলো হাসল। যেন মেরে তৃপ্ত হয়েছে। পাশের দোকান থেকে সিগারেটের প্যাকেট নিল। গালি দিল, শালা মাদারচো। খুব দেমাগ, কেমন লাগিল ন? মারো ব্যাটা। তারপর দলের বাকি লোকজনকে বলল, চলো রে। আয়েশি ভঙ্গিতে দুলতে দুলতে গেল তারা। মুখে বিজয়ের হাসি। মিষ্টির শরীরটা হঠাৎ কেঁপে উঠল। নিঃশ্বাস ভারী, বুক ওঠানামা করছে দ্রুত। চোখ দুটো বড় বড় করে খোলা। তাতে এখনও লেগে আছে ভয়, বিভ্রান্তি আর একরাশ নৃশংসতা। তার মনের ভেতর এখনও চলছে সেই দৃশ্য, ছেলেটার নিথর দেহ, পাথরের আঘাত, মানুষের চিৎকার, সবকিছু একসঙ্গে বাজছে তার মাথার ভেতর। কারো নিষ্ঠুর হাসি প্রতিধ্বনিত হচ্ছে কানে। সে ধরফট করে উঠে বসল। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে কিছুক্ষণের জন্য। গলা শুকিয়ে গেছে। হাত কাঁপছে। কিছুক্ষণ চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করল এটা কোথায়। এখনও কি সেই জায়গায় আছে সে? আস্তে আস্তে চোখের ফোকাস স্পষ্ট হল। অহর্নিশের মুখ। অহর্নিশ হালকা হাসছে, এমনভাবে যেন সবকিছু ঠিক আছে। মিষ্টি ঢোক গিলল। গলা দিয়ে কোনো শব্দ বের হল না। অহর্নিশ নম্র কণ্ঠে বলল, হেই টক ঝাল মিষ্টি। হোয়াটসঅ্যাপ? মিষ্টি কোথায়? নিজেকে খুব ভালোভাবে দেখল গাড়িতে। মিষ্টি কাপা কাপা গলায় বলে, আপনি? অহর্নিশ চমৎকার হাসল, বলল, তোমার টানে চলে এলাম। তা প্রতিদিন বাজারে কি করতে আসো সোনা? মিষ্টি চমকে উঠল। অহর্নিশ কিভাবে জানল? তার মানে অহর্নিশ কি গোপনে তার উপর নজর রাখছিল? অহর্নিশ তীক্ষ্ণ গলায় বলল, আমি জানলাম কিভাবে? আবারও চমকে উঠল মিষ্টি। অহর্নিশ হাসে, এটাই ভাবছ? মিষ্টি কিছু বলল না। অহর্নিশ দূরত্ব একটু কমায়। শান্ত গলায় বলে, হবু বুয়ের খোঁজ নিয়ে রাখতে হবে না, বলো। মিষ্টি অহর্নিশের পানে তাকায়। অহর্নিশের চোখ যেন হাসছে। অহর্নিশ আবারও বলে, কি করতে আসো বাজারে প্রতিদিন? মিষ্টি নিশ্চুপ। অহর্নিশ শানিত গলায় চেঁচিয়ে উঠে, বলো মেয়ে। মিষ্টি ভয় পেয়ে যায়।
কোনমতে উচ্চারণ করল, এমনি এমনি। মিষ্টির চোখ দিয়ে পানি পড়তে দেখে অহর্নিশ নরম হল। হুশ, কাঁদে না সোনা। মিষ্টি চোখ মুছে ফেলে। আজকে ভয়টা বেশি পেয়েছে। অহর্নিশ ওকে বলল, স্বাভাবিক হও সোনা। তোমার এরূপ আমার পছন্দ হচ্ছে না। মিষ্টি নিজেকে ধাতস্থ করতে লাগল। না, এত দুর্বল হবে না সে। এতটা দুর্বল তো ও নয়। নিজের আসল ফর্মে আসার চেষ্টা করল ও। দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি এখানে কেন? অহর্নিশ বলে, ঘুমিয়ে পড়েছিলে যে। তারপর মিষ্টি নিজেকে ভালোভাবে দেখল। হিজাব খোলা কেন? দ্বিধ গলায় প্রশ্ন করল, এসব কে করল? অহর্নিশ বলল, আশেপাশে কাউকে দেখতে পারছ? মিষ্টি রুট দৃষ্টিতে তাকায়। অহর্নিশ হাসে, অবশ্যই আমি করেছি। আমি ছাড়া কার সাহস আমার জিনিসে হাত দেয়ার? মিষ্টি দ্বিজ চোখেই তাকিয়ে রইল। অহর্নিশ পলক ফেলছে না, স্থির দৃষ্টিতে মিষ্টিকে দেখছে। কিছুক্ষণ বাদে সুর লাগা গলায় বলল, মিষ্টি, আমার খুব মিষ্টি খেতে ইচ্ছে করছে। মিষ্টি থতমত খেল। অহর্নিশের দৃষ্টি অনুকরণ করল। ওর ঠোঁটের দিকে তাকিয়ে স্থিরভাবে। সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নীল মিষ্টি। অহর্নিশ শব্দ করে হাসতে লাগল। মিষ্টি ঠান্ডা গলায় প্রশ্ন করল, ছেলেটাকে মেরে ফেলেছেন? অহর্নিশ স্পষ্ট জবাব দিল, মনে হয়। মিষ্টি শীতল গলায় বলে, মনে হয়? মানুষের জীবন এত ঠুনকো আপনাদের কাছে? অহর্নিশ কথা পাল্টাল, ছাড়ো শেষ। তুমি কতটা সুন্দর হয়েছ জানো? মিষ্টি অধৈর্য গলায় বলল, সামান্য কটা টাকার কারণে মেরে ফেললেন? অহর্নিশ গুরুগম্ভীর কণ্ঠে শুধায়, যে সম্পর্কে জানো না সেটা নিয়ে কথা বলো না। মিষ্টি বলে, আপনাদের নোংরা রাজনীতি। বাবার মুখে আপনাদের খুব প্রশংসা শুনেছিলাম, অথচ আড়ালে এসব করেন। অহর্নিশ হাসল, আড়ালে কোথায়? তোমাদের সামনেই হল। যাই হোক, রাগলে তোমাকে কিউট লাগে, চেরি ফল। মিষ্টি অস্ফুট গলায় বলে, কেন করছেন? অহর্নিশ গলা খাকারি দিল। শান্ত গলায় বলল, দেখো মিষ্টি, আমার করার কিচ্ছু নেই। যা সবসময় চোখে দেখো সত্য হয় না। মিষ্টি নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে থাকল। অহর্নিশ মিষ্টির হাত হাতে নিল। স্মিত হেসে বলল, ওই দিন বললে না কেন তুমি সেই ফুলচোর ফুলটুসি? মিষ্টি হাত কেড়ে নিল, ইচ্ছে হয়নি। অহর্নিশ বলল, আমাকে পছন্দ করো? মিষ্টি স্পষ্টভাবে বলল, করতাম। অহর্নিশ ঠোঁট কামড়ে হাসল। হেসে বলল, করতাম উহু। ওই দিন তুমি আমাকে চিনেছ বলে ওভাবে কথা বলেছ। যেহেতু এত বছর পরেও চিনতে পেরেছ, দ্যাটস মিন তুমি আমাকে মনে রেখেছ। অহেতুক একটা ছেলেকে কোনো মেয়ে 10 বছর ধরে কেন মনে রাখবে? এর অর্থ একটাই দাঁড়ায়, ভালোবাসা। মিষ্টি অহর্নিশের কথার উত্তর দেয় না। এটা সত্যিই ভালো লাগা আছে, কিন্তু এখন এই মুহূর্তে প্রকাশ করতে চাচ্ছে না। মিষ্টি ক্ষীণ গলায় বলল, আমাকে নামিয়ে দিন। আচ্ছা দেব। আমাদের বাড়ি না হয় চলো। না। চলো না মিষ্টি। দেখুন। দেখাও, দেখতেই চাই। হেসে বলল। মিষ্টি নিজের রাগকে কন্ট্রোল করে কিছু বলল না। দীর্ঘশ্বাস ফেলে অহর্নিশ ওর বাড়ির মোড়ে নামানোর আগে খুব শান্ত গলায় সাবধান করল, আজকের সবটাই যেন তোমার মনের ভুল হয়ে থাকে, মিষ্টি। অহর্নিশের দৃষ্টি অন্যরকম ছিল, নমনীয়তা মোটেও ছিল না তাতে। মিষ্টি শঙ্কিত হয়ে পড়ে। মাথা নাড়িয়ে চলে যায়। ত্রস্ত পায়ে হাঁটতে লাগল। পিছন থেকে চিৎকার করল, সোনা। মিষ্টি তাকায়। অহর্নিশ হেসে ফ্লাইং কিস ছুড়ল। মিষ্টি ঘুরে তাড়াতাড়ি করে চলে যায়। অহর্নিশের গলাশুদ্ধ হাসি ভেসে এল। বর্তমান। অহর্নিশ উঠে ওয়াশরুমে গেল। মিষ্টির আধো আধো চোখ খোলা। অহর্নিশ গোসল করে বেরোল। চুল দিয়ে পানি পড়ছে। এ চুলগুলো কতটা আদরে মুছে দিত মিষ্টি। কবে যে আবারও আগের মতো হবে। অহর্নিশ এগিয়ে মিষ্টিকে ডাকল, সোনা, সোনা। মিষ্টি কোনর্মে উচ্চারণ করল, হু। আসো তো, তোমাকে ফ্রেশ করিয়ে দেই। মিষ্টি ঘুমঘুম কণ্ঠে আবদার করল, আরেকটু ঘুমাই। উহু, আর নয়। আমার যেতে হবে বাইরে। মিষ্টি কাদো কাদো গলায় বলে, না। অহর্নিশ দৃঢ় গলায় বলল, একদম জেদ করবে না মিষ্টি। বলে মিষ্টির কাছে গেল। মিষ্টির শরীর বেশ দুর্বল। নিজের শরীরে যেন ভার দিতে পারছে না। অহর্নিশ কোলে তুলে ওয়াশরুম নিয়ে গেল।
তারপর ওকে ফ্রেশ করে নিয়ে এল। তখন দরজায় নক করল। অহর্নিশ, অহর্নিশ। নাজমার কণ্ঠস্বর। অহর্নিশ ভরাট গলায় বলল, বলুন। তুমি রেডি হয়েছ? হ্যাঁ। তোর বাবা ডাকছেন। যাচ্ছি। মিষ্টিকে ঠিকঠাক করে যাচ্ছি। ঠিক আছে। নাজমার শেষোক্ত কথাটা যেন বিরক্তির সুরে শোনা গেল। তিনি উকি মারলেন ঘরের ভেতর। অহর্নিশ মিষ্টির হাত মুখ মুছে দিয়েছিল, আচড়াচ্ছিল, দেখে ভ্রু কুঁচকে গেলেন তিনি। মিষ্টির চুল বেঁধে অহর্নিশ ওকে বলল, শান্ত থাকবে। আমি খাবার নিয়ে আসছি। মিষ্টি সরল দৃষ্টিতে দেখে মাথা নাড়াল। অহর্নিশ কপালে চুমু দিল। তারপর ঘর থেকে বেরোল। হামিদা বেগমের পাশে বসা। বাড়ির লোকজন। হামিদা বেগম নাতিকে এক পলক দেখে বললেন, বিয়ের পর মাইজা ভাতারের সেবা যত্ন করে, আর তোর একখান ভাগ্য হয়েছে। বউয়ের গুমুত ধোয়া লাগে। অহর্নিশ বিরক্ত হল। মিষ্টি অ্যাবনর্মাল হওয়ার পর থেকে মাঝে মধ্যে বিছানাতেই বাথরুম করে বসে। প্রাপ্তবয়স্ক একটা মেয়ের এসব পরিষ্কার করতে অন্য কেউ আসবে না। সকলে ঘৃণ্য করে। তাই অহর্নিশই সেসব পরিষ্কার করে। মাঝে মধ্যে সফিয়া ভাবি সাহায্য করে কাপড় ধুতে। বাড়িতে কাজের লোক আছে, কিন্তু তারাও এসবে ঘিন ঘিন করে অভিযোগ করে বসে হামিদা বেগমের কাছে। যার দরুন গালমন্দ শুরু হয় মিষ্টিকে। বিশ্বস্তা অহর্নিশের ভালো লাগে না। তাই নিজের স্ত্রীর প্রতি দায়িত্ব নিজেই পালন করে অহর্নিশ। অহর্নিশ শক্ত গলায় বলে, দাদি, আপনি করেননি দাদা যখন পড়েছিল? হামিদা বেগম মুখ কুঁচকে বললেন, সেটাই তো কইনু। তোর ইনকা যত্ন পাওয়ার কথা আছিল, কিন্তু এতে তোকে করা লাগিছে। বাপের বাড়ি পাঠে দে। অহর্নিশ কিছু বলল না। সফিয়া এগিয়ে এসে বলল, এটা কেমন কথা দাদি? স্বামী স্ত্রীর যত্নের দায়িত্ব দুজনেরই। অহর্নিশ পড়ে থাকলে মিষ্টি ওকে ছেড়ে দিত? দিত না। মিষ্টির খেয়াল যদি অহর্নিশ না রাখে, তবে আর কে রাখবে? আমাদের বাড়ির কেউ রাখছে? তৎক্ষণাৎ সেখানে এল নূর। লিপি আহমেদ ছেলেকে ইশারায় কিছু বলেন। সঙ্গে সঙ্গে নূর স্ত্রীরকে ধমকে উঠল, চুপ করো তুমি। বরদের মুখের উপর কথা বলো? খুব সাহস দেখাচ্ছ আজকাল। তখন কথা বলল স্বপ্না, অহর্নিশের তৃতীয় চাচার মেয়ে। সে প্রতিবাদ করে, কেন ভাইজা? ভাবি ভুল কিছু তো বলেনি। সবে 1.5 মাস হল মিষ্টি ভাবি অসুস্থ, তাতেই আমাদের পরিবারের সকলে অতিষ্ঠ হয়ে গেছে। একটা ছেলে এভাবে পড়ে থাকলে সকলে সহানুভূতি দেখাত। অথচ মেয়েদের বেলায় ভিন্নতা কেন? কাল যদি আমিও শ্বশুরবাড়িতে গিয়ে এমন অবস্থা হই, আমার স্বামী আমাকে ছুঁড়ে ফেলে দিলে তোমরা সহ্য করবে? কেউ কথা বলল না। ঘরের চেঁচামেচিতে বেরিয়ে এলেন রাইফুল এবং সবুজ। সঙ্গে মাসুদও আছেন। মেয়ের কণ্ঠস্বর শুনে মাসুদ বললেন, কি হয়েছে স্বপ্না? স্বপ্না কিছু বলল না। মাসুদ বরাবরের চুপচাপ, গম্ভীর মানুষ। খুব বেশি প্রয়োজন ছাড়া কথা বলেন না মাসুদ। আর বললেন না। মায়ের থেকে বিদায় নিয়ে নিজের কাজে যান। রাইফুল সাহেব ডাকলেন, ফারিনা, ফারিনা। দৌড়ে রান্নাঘর থেকে এল ফারিনা। এসে বলল, জি বর আব্বু। গম্ভীর কণ্ঠে রাইফুল সাহেব বললেন, তরিকুল কোথায়? ওকে বলেছিলাম না আজকে প্রোগ্রাম আছে। ফারিনা মৃদু গলায় শুধায়, বর আব্বু ও নিহারকে নিয়ে দোকানে গেছে। যান, পাবেন ওকে। রাইফুল সাহেব কিছু বললেন না। ভাই সবুজকে বললেন, লোকজনদের ভালোভাবে বলেছিস? সব ঠিকঠাক। সবুজ উত্তর দিলেন, জি ভাইজান। রাইফুল সাহেব অহর্নিশের দিকে তাকালেন, তুমি তৈরি? জানো তো কি বলতে হবে? অহর্নিশ মাথা নাড়াল। রাইফুল সাহেব বললেন, চলো। অহর্নিশ বলল, আপনারা চলুন, আমি আসছি। রাইফুল সাহেব থেমে ভ্রু কুঁচকে উঠলেন, কেন? অহর্নিশ স্পষ্ট বলল, মিষ্টির খাওয়া বাকি আছে। আপনারা যান, আমি যথাসময়ে পৌঁছে যাব। রাইফুল সাহেব দৃষ্টিতে দেখলেন। এরপর চলে গেলেন। এদিকে বাড়িতে আবারও কানাঘুচি শুরু হল। অহর্নিশ সেসব পাত্তা না দিয়ে খাবার নিয়ে ঘরে এল। মিষ্টি খিলখিল হাসছে একা একা। মিষ্টির পাশে খাবার নিয়ে বসল, সোনা, হা করো। খিচুড়ি দেখে মিষ্টি মুখ কুঁচকে উঠে, ইয়াক। আমি খাব না। জেদ করো না মিষ্টি, খেয়ে নাও। হা করো। মিষ্টি খেতে চায় না। তবুও জোরপূর্বক খাওয়ায় অহর্নিশ।
আবারও লোকমা তুললে মিষ্টি হাত দিয়ে প্লেট সরিয়ে দেয়া। অহর্নিশের হাত ফসকে ছিল, প্লেটটা ফলে পুরোটা পড়ে যায় ফ্লোরে। অহর্নিশ চটজলদি উঠে ধমকে উঠল, মিষ্টি! কোন ধরনের অভদ্রতা! মিষ্টি ভয় পেয়ে যায়। ভয়ার্ত দৃষ্টিতে তাকায় অহর্নিশের দিকে। অহর্নিশ আবারও কর্কশ গলায় বলে, খাবার কেউ ফেলে দেয়। মিষ্টি কেঁদে ফেলে। স্ফিয়া দৌড়ে এল, আরে কি হল? দেখল খাবার পড়েছে। অহর্নিশ দৃষ্টিতে তাকিয়ে মিষ্টির দিকে। স্ফিয়া অহর্নিশকে বলল, সামান্য বিষয়ে রেগে যাচ্ছ কেন অহর্নিশ? তুমিই ওর শেষ ভরসা। তুমি ছাড়া কারোর কথা শোনে ও। নরমভাবে কথা বলো। অহর্নিশ দীর্ঘশ্বাস ফেল। মিষ্টি জড়সড় হয়ে সরতে সরতে বিছানার এক কোণে গেছে। স্ফিয়া সব পরিষ্কার করল। অহর্নিশ নিজেকে ধাতস্থ করে মিষ্টির দিকে এগিয়ে গেল, মিষ্টি সোনা, সরি সোনা। মিষ্টি কাঁদছে। অহর্নিশ এগিয়ে ওকে ধরতেই বিছানার পাশে থাকা ডেস্কের উপর থেকে যা পেল সেটা দিয়েই অহর্নিশকে মারল। চেঁচিয়ে বলল, তুই সর। আমাকে ছুবি না। সর তুই, দূরে যা। দূরে যা। মিষ্টি এমন কিছু করবে অহর্নিশ অপ্রস্তুত ছিল। মাথায় লাগল ওর। আর্ত করে উঠল। তবু অহর্নিশ মিষ্টিকে নিজের সঙ্গে জড়িয়ে ধরল, তোমার থেকে দূরে আমি থাকতে পারব না। ওর মাথায় হাত বুলাতে লাগল। মিষ্টি খামচি দিচ্ছে নিজেকে ছাড়ানোর জন্য। অহর্নিশ নরম গলায় বলল, শান্ত হও মিষ্টি, শান্ত হও। মিষ্টি ধীরে ধীরে শান্ত হয়। অহর্নিশ ওকে ছেড়ে দুগালে হাত রাখে। স্মিত হাসে। কপালে চুমু দেয়। একটা রবট করে বলে, মিষ্টি, মিষ্টি কি খাওয়া যাবে? মিষ্টি লাজুক হেসে ফেল। মাথা নাড়াল। সঙ্গে সঙ্গে অহর্নিশ ঠোঁটে চুমু দিল। মিষ্টি একদম স্বাভাবিক রইল। অহর্নিশ তারপর বলল, আমি একটু কাজে যাচ্ছি। কেউ কিছু বললে রাখবে না, কেমন? মিষ্টি একদম স্বাভাবিকভাবে আবদার করল, আর একটু আদর করবে। অহর্নিশ আবদার ফেল না। তারপর বলল, আমার কথা রাখবে তো? কারোর সঙ্গে উগ্র আচরণ করবে না? মিষ্টি অভিমানী সুরে বলল, তুমি আমাকে খারাপ ভাবো কেন? তুমিও আমাকে পাগল ভাবো। আমি কিছু করব না, প্রমিজ। অহর্নিশ হেসে আলতো করে জড়িয়ে ধরে উঠে দাঁড়াতে মিষ্টি হাত ধরে বলে, তাড়াতাড়ি আসবা কিন্তু। অহর্নিশ ইশারায় সম্মতি দেয়া। মিষ্টি নিজে থেকে বলে, না হলে ঘরে ঢুকতে দেব না অহর্নিশ সাহেব। অহর্নিশ আচ্ছা বলে চল। দরজার কাছে আসতেই মিষ্টি ডাকল, শোন। অহর্নিশ থামল। জানতে চাইল। মিষ্টি দৌড়ে এসে শক্তভাবে জড়িয়ে ধরে বলল, যাও। তৎক্ষণাৎ নজরে এল অহর্নিশের মাথায় আঘাতের চিহ্ন। বিচলিত গলায় বলে উঠে, এটা কিভাবে হল? বলে হাত দে। অহর্নিশের ব্যথা লাগল, কিছুক্ষণ আগে মিষ্টিই মেরেছিল। মিষ্টি আবারও প্রশ্ন করল, ব্যথা পেলে কিভাবে? অহর্নিশ মন্থর গলায় বলল, এমনিতেই। মিষ্টির বিশ্বাস হল না। সহসা চোখে পানি এল। হতবিহ্বল হয়ে জানতে চাইল, আমি মেরেছি? অহর্নিশ প্রত্যুত্তর করে না। মিষ্টি বুঝে যায়। কাঁদতে শুরু করে। নিজের মাথা চেপে ধরে বলে, আমি কিভাবে তোমায় আঘাত করতে পারলাম, আল্লাহ। অহর্নিশ ডাকল, মিষ্টি। মিষ্টি এগিয়ে অহর্নিশের হাত দুটো চেপে ধরল নিজের হাতের মুঠো। ক্রন্দনরত গলায় বলল, আমাকে ক্ষমা করে দাও। আমি ইচ্ছে করে করিনি। তোমাকে আঘাত করার কথা ভাবতে পারি না। অহর্নিশ নম্র কণ্ঠে বলে, ইটস ওকে সোনা। মিষ্টি কাঁদে। তারপর বলে, আমি আসলেই পাগল হয়ে গেছি, তাই না অহর্নিশ? অহর্নিশ দুগালে হাত রেখে চোখ মুছে দেয়, উহু। আমার মিষ্টি পাগল নয়। এসব উল্টা পাল্টা চিন্তা বাদ দাও। তুমি একদম সুস্থ। এবার একটু হাসো তো। মিষ্টি হাসল নিজ থেকে। তৎক্ষণাৎ চুমু খেল অহর্নিশের ঠোঁটে। অহর্নিশ এক দৃষ্টিতে দেখতে লাগল, একদম তার আগের মিষ্টি। স্বাভাবিক। আবার কখন কি হয়? দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে এল। অহর্নিশ সাফিয়া ভাবির কাছে গেল, ভাবি, আপনাকে কষ্টে ফেলছি। ওকে একটু কষ্ট করে ওষুধগুলো খাইয়ে দিয়েন। সফিয়া বলে, আরে কি বলছ? এতে কষ্টের কি আছে? তুমি চিন্তা করো না। সময় মোতাবেক আমি খাইয়ে দেব। নিশ্চিন্তে যাও। অহর্নিশ ক্ষীণ হেসে বলল, ধন্যবাদ ভাবি। প্রত্যুত্তরে সাফিয়া হাসল। লক্ষ্মীটারি ইউনিয়ন নির্বাচনী মাঠ। লক্ষ্মীটারি ইউনিয়নের বিশাল মাঠ আজ জনসমুদ্র। সূর্যর কড়া রোদে চারদিকে ধুলায় ঝাপসা। তবুও মানুষের ভিড় থামছে না। দূরদূরান্তের গ্রাম থেকে দলে দলে মানুষ আসছে,
কেউ হেঁটে, কেউ ভ্যানে, কেউ মোটরসাইকেলে চেপে, আবার কেউ ট্রলারে নদী পেরিয়ে। মাঠের মাঝখানে বাঁশের মঞ্চ, লাল সবুজ কাপড় টানানো, উপরে বিশাল ব্যানারে লেখা, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারও নৌকা মার্কায় ভোট দিন। ব্যানার পাশে নৌকার প্রতীক আঁকা। তবে রং চটে গেছে, কিন্তু মানুষের চোখে তাতে এখনও এক ধরনের ভরসা আর ভয় দুটোই মিশে আছে। মাইকের শব্দ কানে ধাক্কা মারছে। বাতাসে ভাসছে আওয়াজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। উন্নয়নের প্রতীক নৌকা চায় জনগণ। ইউনিয়ন পরিষদের যুবকরা গলা ফাটিয়ে স্লোগান তুলছে। তাদের চোখে উচ্ছ্বাস, কিন্তু সেই উচ্ছ্বাসের গভীরে লুকিয়ে আছে রাজনৈতিক বাধ্যবাধকতা। মাঠের চারপাশে দোকানপাট, চা, চানাচুর আর গরম পুরীর গন্ধ মিশে আছে রাজনৈতিক উত্তেজনায়। মঞ্চের সামনে বসা চেয়ারে স্থানীয় নেতাকর্মী, স্কুল শিক্ষক, ব্যবসায়ী, সবার মুখে হাসি, কিন্তু চোখে হিসাব। কার ভোট কোথায় যাবে, কার বাড়িতে কতজন প্রভাবশালী, সব জানা। স্পিকারে গর্জে ওঠে কণ্ঠস্বর, এখন বক্তব্য রাখবেন চেয়ারম্যান প্রার্থী, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, আমাদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল রাইফুল সাহেব। মঞ্চের পেছন থেকে ভিড় ঠেলে উঠে আসেন রাইফুল সাহেব। গায়ে সাদা পাঞ্জাবি, কাঁধে সবুজ গামছা, মুখে আত্মবিশ্বাসী হাসি। জনতা হাততালি দেয়া। কেউ কেউ আবার চিৎকার করে, জয় বাংলা, নৌকা মার্কায় ভোট দাও, উন্নয়নের ধারা বজায় রাখো। রাইফুল হাত তুলে থামালেন জনতাকে। তার চোখে দীর্ঘতা, কণ্ঠে এক ধরনের চাতুর্য মেশানো মাধুর্য। বলতে শুরু করেন, ভাই ও বোনেরা, আমি আপনাদেরই মানুষ। এই ইউনিয়নের মাটি আমার, এই বাতাসে আমি বড় হয়েছি। আমি জানি আপনাদের কষ্ট, জানি আপনাদের আশা। কিন্তু আজ আমি গর্ব করে বলতে পারি, আওয়ামী লীগ সরকার এই ইউনিয়নের চেহারা পাল্টে দিয়েছে। শুধু এই ইউনিয়ন নয়, গোটা বাংলাদেশের। এই লক্ষ্মীটারিতে আজ বিদ্যুৎ আছে, রাস্তাঘাট পাকা হয়েছে, স্কুল কলেজ হয়েছে, তিস্তা ব্রিজ হয়েছে। এসব কৃতিত্ব কার? শেখ হাসিনার সরকারের। ভিড় থেকে হাততালি ওঠে। কেউ জয় বাংলা চিৎকার করে। কিন্তু সেই হাততালির মাঝেও কিছু মুখ নিস্তব্ধ। তাদের চোখের সংশয় স্পষ্ট। ঠোঁটে চাপা হাসি, যেন তারা জানে মাঠের নিচে অন্য এক সত্য চাপা পড়ে আছে। ভিড়ের পেছন থেকে একজন হঠাৎ বলে ওঠে, রাস্তাঘাট তো হয়েছে চেয়ারম্যান সাহেব, কিন্তু তিস্তার ন্যায্য পানি তো পাই না। যখন হামার পানি দরকার তখন হয় খরা, যখন ফসল ফলাই তখন হয় বন্যা। চোখ তো ডুবি যায়, হামার বাড়িও থাকে না। রাইফুল সাহেব মুচকি হাসলেন। মাইক ধরে বললেন, ভাই, উন্নয়ন একদিনে হয় না। আমরা যা করতে পারিনি, পরের মেয়াদে করব। কিন্তু যারা আমাদের বিপক্ষে, তারা শুধু বাধা দিয়েছে। উন্নয়ন চায় না। তার কণ্ঠে আত্মবিশ্বাসের সঙ্গে একরকম আভ্যন্তরীণ হুমকির ছায়া আছে। বক্তব্যের ফাঁকে তিনি পাশে বসা নেতাদের দিকে চোখ টিপে ইঙ্গিত দেন, যেন বোঝানো হয়, কে ভোট দেবে না, সেটা আমরা জানব। মাঠের একপাশে কিছু তরুণ চুপচাপ দাঁড়িয়ে। কাঁধে ক্যামেরা, হাতে পোস্টার। তাদের মধ্যে একজন নিচু গলায় বলে, দেখছ, এবারও ভোট উন্নয়নের নামে হবে। কিন্তু উন্নয়ন কার ঘরে গিয়া থামে সেটা সবাই জানে। রাইফুল আবার মাইকে ঝাঁপিয়ে পড়লেন, আমাদের প্রধানমন্ত্রী উন্নয়নের রাজনীতি করেন, ধ্বংসের না। যারা গুজব ছড়ায়, তারা এই দেশের শত্রু। আগামী নির্বাচনে যদি আপনারা আবারও নৌকাকে জয়ী করেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, প্রতিটি বাড়িতে পাকা রাস্তা, প্রতিটি খালে সেচ ব্যবস্থা থাকবে, তিস্তার পানির ন্যায্য বণ্টন হবে, ইনশা আল্লাহ। মঞ্চের সামনে তালি দিল, উল্লাস, স্লোগানের ঢেউ। কিন্তু পেছনের দিকে এক বৃদ্ধ কৃষক মাথা নাড়িয়ে বলেন, উন্নয়ন হয়েছে ঠিকই, কিন্তু ধান বিক্রি করি লোকসান দেন। রাস্তা পাকা হয়েছে, পেট তো পাকা হয় নাই। তার কথা কেউ শোনে না। মাইকের গর্জন আবার মাঠ ভরিয়ে দেয়। জয় বাংলা স্লোগানে মুখরিত হয় চারিপাশ। রাইফুল সাহেব নিচে নামেন। পাশে দাঁড়ানো থানা পর্যায়ের নেতা কানে কানে বলে, পোলিং এজেন্টদের তালিকা কালই দিতে হবে, বুঝছেন? রাইফুল সাহেব ঠোঁটে হালকা হাসি টেনে মাথা নাড়েন। রাইফুলের বাক্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মঞ্চে আরেকটি পরিচিত চেহারা ওঠে, চেয়ারম্যানের ছেলে অহর্নিশ। কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছে সে। তার বয়স ২৯-এর কাছাকাছি। পরনে হালকা রঙের শার্ট আর কালো চশমা। মাঠে কিছু লোক একে চেনেন। গল্প চলছে যে শেষ কয়েক বছর ধরে সে ইউনিয়নের নানা কাজে নাম মুখ। জনতার মধ্যে ছোলা মুঠুটা হইচই মিশে ওঠে। কেউ চেঁচিয়ে উঠছে, অহর্নিশ, অহর্নিশ, কেউ আবার তালি তুলছে।
মঞ্চের মাইক হাতে নিয়ে সে সামান্য মাথা নেড়ে অভিবাদন করল। বলল, আসসালামু আলাইকুম। আশা করি সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। প্রথম দিকে জনতার চেঁচামেচায় শোনা গেল না, কিন্তু কয়েক বাক্যের মধ্যেই ওর কণ্ঠে একটা ভঙ্গ তেজ। সে যুবসমাজকে উদ্দেশ্য করে বলল, আপনাদের সঙ্গে আমরা আছি। রাস্তাঘাট, শিক্ষা, তিস্তা সবই গুরুত্ব দিতে হবে। আমরা শুধু প্রতিশ্রুতি দিই না, কাজ করে দেখাই। বিগত বছরগুলোতে আপনারা এর ফলাফল পেয়েছেন। বক্তব্যের মাঝেই হঠাৎ করেই তার পকেটে রাখা ফোনটা বেজে উঠল। অহর্নিশ ফুরফুর করে হাসছিল বক্তব্যের মাঝে, কিন্তু বিঘ্ন ঘটল। সে কণ্ঠে সামান্য আটকে দিল। কাঁধ টেনেই ফোন স্ক্রিনটা দেখে মৃদু বলল, 1 সেকেন্ড। আরও একটি বাক্য বলতে গিয়ে ফোনটা আবারও বেজে উঠল। এবার আর সেকেন্ড নয়, সুরটা পরিষ্কার কানে ধাক্কা দিল। সফিয়া ভাবির নামটা স্পষ্ট। বারবার কল করেছেন। অহর্নিশ অস্থির হয়ে উঠল। সে অস্বস্তি জুগিয়ে মাইকের কাছে হাত বাড়াল। 1 মিনিট। তার মুখে অস্থিরতা সকলের নজর এড়াল না। জনতা এখন আর শান্ত নয়। অনেকেই সিপাইসুলুকে হেসে উঠল। ফোনের রিংটা বারবার চারপাশে। ফিসফুসে কথাবার্তা শোনা যায়। কেউ বল কার ফোন, কেউ বল না, হয়তো ওর অফিস ফোন। কয়েক মুহূর্তের মধ্যেই ফোনটা আরেকবার বেজে উঠল। অহর্নিশের কপালে ভাঁজ পড়ল। সে ভগ্ন কণ্ঠে বলে উঠল, দুঃখিত। হয়তো একটু জরুরি কথা। সামান্য প্রতিধ্বনি পড়ে গেল। এইবার মঞ্চপাশে থাকা এক পুরনো কর্মী দ্রুত এগিয়ে এসে কাঁধে আলতো চেপে ইশারা করে, চলুন। অহর্নিশ থামল। মৃদুভাবে কণ্ঠ নিচিয়ে বলল, 1 মিনিট। কলটা দরকারি। অহর্নিশ অবশেষে রিসিভ করল। সফিয়ার অস্থির কণ্ঠস্বর, হ্যালো হ্যালো অহর্নিশ। পিছন থেকে চেঁচানোর শব্দ। মিষ্টি। মিষ্টির কি হল? সফিয়া বলল, অহর্নিশ, তুমি এক্ষুনি আসো, এক্ষুনি। অহর্নিশ বলল, ঠিক আছে। আমি এখনই আসছি। আপনি ওকে সামলান। কথা শেষ করে সে মাইকের কাছে ফিরেও আর বলতে পারল না। হন্তদন্ত পায়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে রাইফুল জিজ্ঞেস করলেন, মিষ্টির কথা? বলে 1 মিনিটও দাঁড়াল না অহর্নিশ। পরিস্থিতি সামলাতে একজন কর্মী জনতার দিকে দ্রুত ফিরে বলে উঠল, দুঃখিত ভাই বোনেরা, তাকে জরুরি কাজে যেতে হল। আপনাদের সেবা কল্পে ফিরে আসবে আবারও। এই বাক্যটা বলেই সেখানে নম্রতার এলেন অহর্নিশের চাচা সবুজ সাহেব। তিনি গলা খাকারি দিয়ে বললেন, আপনারা অনেকে জানেন, এবং যারা জানেন না, আমাদের বাড়ির বৌমা, অহর্নিশের সহধর্মিণী অনেকদিন যাবত মানসিকভাবে অসুস্থ। বলে থামলেন তিনি। সুযোগের সদ্ব্যবহার খুব ভালোই জানেন তিনি। বলেন, অহর্নিশ দায়িত্ববোধ থেকে এখানে এসেছে, কিন্তু পারিবারিক দায়বদ্ধতার কারণে ওকে আর্জেন্ট যেতে হল। এজন্য আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আপনারা দোয়া রাখবেন। জনতার মাঝে নানান ধরনের কথা বলছে। এর মধ্যে বেশিরভাগ অহর্নিশের প্রশংসায় পঞ্চমুখ। বিশেষ করে নারী জাতিরা স্ত্রীর প্রতি কতটা দায়িত্বশীল হলে এভাবে যেতে পারে।